আমি চাই না আমাকে কেউ পছন্দ করুক। দুই পক্ষের মধ্যে যখন এক পক্ষ আমাকে পছন্দ করা শুরু করবে, এক পক্ষ গালি দেবে আর এক পক্ষ পছন্দ করবে, এই ধরনের জায়গায় যখন যাব তখন আমি সবচেয়ে খারাপ। আমি নিজেই বুঝবো যে তখন আমি খারাপ হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত দুই পক্ষই গালি দেবে অথবা দুই পক্ষই ভালো বলবে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি। আপনারা থাকতেন সেখানে গণভবনের মধ্যে, সবশেষ পরিস্থিতি কি হয়। নেক্সট আপনি তো একজনকে নামাইছেন, দেশের প্রধানকে নামাইছেন, তা আপনি ওখানে থেকে কেন আরেকজন দেশ প্রধান নির্বাচিত করে আসলেন না? হ্যালো এভরিওয়ান, ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয় দিই। জন্মগতভাবে একটা নাম আর একটা ধর্ম আমি পেয়েছি, তবে লোকে যেটা আমাকে বলে সেই পরিচয়টাই দিই। হিন্দুরা আমাকে বলে মুসলমান, মুসলমানরা আমাকে বলে ভারতের দালাল, আওয়ামী লীগ বলে বিএনপি, আর আওয়ামী লীগ বিরোধী যারা আছে তারা বলে আওয়ামী লীগ। এই ভিডিওটা কোনো ব্লগ টাইপের ভিডিও না। যদি মনে করেন যে 5 মিনিটে আপনি কিছু কথা শুনলেন তারপরে আরেকটা ভিডিও দেখতে চলে যাবেন, তাহলে বলবো যে আপনি এই 5 মিনিট সময় এখানে ব্যয় করার দরকার নেই আপনার। আপনি সরাসরি সেই ভিডিওটা, নেক্সট যে ভিডিওটা আপনার দেখার ইচ্ছা আছে সেখানে চলে যেতে পারেন। কারণ এই ভিডিওটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না, এজন্য এটা দেরি লাগবে। ইনস্ট্যান্ট আজকে 5ই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, এখন আমি ভিডিওটা তৈরি করতে পারছি। মানুষজন রাস্তায় উল্লাস করতেছে, খুব ভালো জিনিস। এবং সেই সাথে ফেসবুকে অনেক জিনিসও দেখা যাচ্ছে। সন্ধ্যা হতে না হতেই ফেসবুকে অনেক খবর এমন আসতেছে যেগুলা দুঃখজনক। বাংলাদেশের প্রধানমন্ত্রী পদত্যাগ করছে, জনগণের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, ছাত্র আন্দোলনকে সে উপেক্ষা করছে। এটা সত্য কথা। ছাত্র আন্দোলনকে উপেক্ষা করা কখনোই উচিত না। আমি জানি না প্রধানমন্ত্রী কার্যালয় কি এমন হয়েছে, তার লোকজনে কেন এই জিনিসটা করছে, বা তার বিউরোক্র্যাটস তারা কেন বুঝতে পারে না জিনিসটা, নাকি প্রধানমন্ত্রী কারো কথা গায়ে লাগায় নেয়, এটাও হতে পারে, জানি না যেহেতু। তবে এইগুলোর মধ্যে একটা কারণ ইতিহাস থেকে শিক্ষা নেওয়া দরকার যে ছাত্র আন্দোলন যে জায়গায় যেসববার কোনো অরাজনৈতিকভাবে ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সেই ছাত্র আন্দোলন সেই দেশ বা সেই স্টেটের যে সরকার তা পতন ঘটাইছে ম্যাক্সিমাম জায়গায়। অরাজনৈতিক ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনটা প্রথমে ছিল অরাজনৈতিক, প্রধানমন্ত্রী সেটাকে গা করেন নাই। এটা ছিল তার সবচেয়ে বড় ভুল আমার মনে হয়। আর টপিকের যদি এই সাইডে এসে একটা কথা বলি, যে আজকে যে প্রধানমন্ত্রী হবেন বা দেশ শাসক যে হবেন, সে যে দলের হোক, যদি এই ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক তাদের মধ্যেও যদি কেউ উঠে আসে প্রধানমন্ত্রী হিসেবে, তাহলেও একটা জিনিস আমি লিখিত দিতে পারি যে সেও ছাত্র আন্দোলন পছন্দ করবে না। পরবর্তীতে সে যখন ক্ষমতা থাকবে সেও ছাত্র আন্দোলন পছন্দ করবে না। এটা হচ্ছে সবার ধর্ম। একটা ঘটনা বলি, 1973-74 সালের দিকে ভারতের গুজরাটে একটা কলেজের হোস্টেলে খাবারের দাম বাড়ায়, সেখানে ছাত্ররা প্রোটেস্ট করে। কেউ গা করে না কলেজ কর্তৃপক্ষ। 4-5 দিন পরে আবার একটু প্রোটেস্ট করছে, কেউ গা করে নাই। প্রথম দিন আসছিল ওই হোস্টেলে যারা থাকে তারা, পরের দিন আসছিল হোস্টেল প্লাস কলেজের সবাই, তখনও গা করে নাই। এরপরে আসছে ওই আশেপাশে যে কলেজগুলো ছিল সেখানকার ছাত্রছাত্রীরা, তখনও গা করে নাই। ভারতে তখন ছিল কংগ্রেসের সরকার, ইন্দিরা গান্ধী ছিলেন প্রধানমন্ত্রী, এবং গুজরাটে তখন ছিল কংগ্রেসের সরকার। গুজরাটের যে মুখ্যমন্ত্রী তিনিও ছিলেন কংগ্রেসের। এই যে ছোট আন্দোলনগুলা, এইগুলোকে গা করে নাই। এরপরে কি হয়েছে, গুজরাটের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওই আশেপাশে, সেগুলো এক হওয়া শুরু করছে, এক হয়ে আন্দোলন করা শুরু করছে। এবং তখন কি করছে ইন্দিরা গান্ধী সরকার, ছাত্রদের থামানোর জন্য সেনাবাহিনী নামাই দিছে, প্রোটেস্ট থামানোর জন্য সেনাবাহিনী নামাই দিছে। এবং এই সেনাবাহিনী নামানোর কারণে গুজরাটের সকল বিশ্ববিদ্যালয়ে সে আন্দোলন যুক্ত হয়। এরপর আস্তে আস্তে গুজরাট থেকে বের হয়ে সেটা বিহার, তারপর ভারতের সব জায়গায় এই আন্দোলন ছড়াই পড়ে। এবং বর্তমানে যে ভারতের প্রধানমন্ত্রী, তিনিও সেই আন্দোলনে তখন ছিলেন একজন সদস্য হিসেবে। এবং সেই আন্দোলনের ফলাফল কি, গুজরাটে তখন সেই কংগ্রেসের সরকার, মানে কংগ্রেসের যে মুখ্যমন্ত্রী, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয় এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হয় তখন। এবং তারপর থেকে গুজরাটে এখন পর্যন্ত কংগ্রেসের সরকার আসতে পারেনি। এবং এই যে একটা ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডাকার পেছনে এই একটা কারণ ছিল। এখন যেটা টুইস্ট, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাত্র আন্দোলন করছে,
তিনি একটা প্রোটেস্টে অংশগ্রহণ করছে। সেই প্রধানমন্ত্রী আমলেই যখন ফার্মার্স তারা যখন আন্দোলন করে তখন তাদেরকে বলা হয় খালিস্তানি, ছাত্ররা আন্দোলন করলে তাদেরকে বলা হয় ইন্টারন্যাশনাল। প্রধানমন্ত্রী নিজের মুখ থেকে বলে নাই, কিন্তু সে প্রধানমন্ত্রী থাকাকালীন যদি কোনো ছাত্র প্রোটেস্ট করতেছে তাকে যদি ইন্টারন্যাশনাল ঘোষণা করা যায়, ইন্টারন্যাশনাল ঘোষণা করা হয়, সে যে ঘোষণা করুক, সে একটা দেশের প্রধানমন্ত্রীর জায়গায় তিনি আছেন আর তার দেশে ছাত্র আন্দোলন হচ্ছে, তাকে তার দেশের বা তার দলের কিছু মানুষ ইন্টারন্যাশনাল বলতেছে। সেখানে ফার্মার্স প্রোটেস্ট হচ্ছে, সেই ফার্মার্সদের কেউ খালিস্তানি বলতেছে। অথচ যে প্রধানমন্ত্রী সেও কিন্তু একসময় এই প্রোটেস্ট করছে তার ছাত্র লাইফে, ছাত্র জীবনে। কিন্তু এখন যখন সে প্রধানমন্ত্রী হয়েছে তখন তার যে চেহারা সেটা পাল্টাই গেছে। এখন ছাত্র আন্দোলনকে সে নাম দেয়, তার দলের মানুষ নাম দেয়, সে নিজের মুখে তো বলে না, তার দলের মানুষ নাম দেয় ইন্টারন্যাশনাল। তো এই জন্যই বললাম আজকের পরে বাংলাদেশে যে সরকারই আসুক, এই ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকেও যদি কেউ আসে, সেও পরবর্তীতে ছাত্র আন্দোলন পছন্দ করবে না। আমাদের প্রধানমন্ত্রী যে ভুলটা করছে, জানি না ভুল করছে কিনা, উনি কি মনে করছে আমি জানি না, তবে যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে প্রোটেস্ট হচ্ছে একটা দেশের জন্য, মানুষের শরীরে যেমন জ্বর হয়, প্রোটেস্ট হচ্ছে মানুষের শরীরে সেই জ্বরের মতো। মানুষের শরীরে জ্বর কেন হয়? আপনি ঠান্ডা লাগাবেন, আপনার যে রেগুলার রুটিন সেখান থেকে একটু বাইরে যাবেন, বৃষ্টিতে ভিজবেন বা বেশি রোদে থাকবেন, এই কারণেই তো আপনার জ্বর হয়। এবং জ্বর হলে পরে আমরা কি করি? গ্রামে থাকলে তো কিছু গাছের পাতা পোতা খাই, কোনো একটা শিকড় টেকড় খাই, বা 2 দিন শুয়ে থাকলে এমনি জ্বর ভালো হয়ে যায়। জ্বরটা কি? আপনার শরীরে একটা ভাইরাস ঢুকে আপনার বডিতে যে অ্যান্টিভাইরাস আছে, সেই অ্যান্টিভাইরাস আর ভাইরাসের মধ্যে লড়াই হয়, এবং সেই লড়াই হওয়ার কারণে আপনার শরীরটা গরম হয়, আপনি হালকা একটু নাপা টাপা প্যারাসিটামল খাইলে সেই জ্বরটা ঠিক হয়ে যায়। এটি হচ্ছে জ্বরের ধর্ম। আর জ্বর হওয়া মানে হচ্ছে আপনার শরীর সুস্থ আছে, আপনার শরীরে অ্যান্টিভাইরাস আছে, তারা কাজ করতেছে, এটাই বোঝায় যে আপনার শরীরে জ্বর হয়েছে। এখন এই জ্বরটাকে যদি আপনি জ্বর হওয়ার পর এটাকে ওই নাপা না খান বা ওই যে ঔষধি পাতা পোতা না খাইয়া আপনি যদি সোজা একজন এমবিবিএস ডাক্তারের কাছে পৌঁছে যান জ্বর দেখানোর জন্য, বা আপনি একটা বড় হসপিটালে পৌঁছে যান যে আপনার জ্বর হয়েছে, তখন কি হবে? আপনার সেই জ্বর থাকলে সেটা একটা অসুখ হয়ে যাবে, আপনি একটা অসুস্থ মানুষ হয়ে যাবেন। আপনাকে মানুষ জানবে যে ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার মানে ওনার কোনো বড় অসুখ হয়েছে। আপনি ছোট্ট জ্বরটাকে একটা বড় অসুখে পরিণত করলেন, এবং সেখানে গেলে পর কি হবে? আপনার জ্বরের সাথে সাথে আরো অনেকগুলো টেস্টে আপনার অনেক বেশি রিপোর্ট বের হয়ে আসবে, তখন আপনি একজন অসুস্থ মানুষ হয়ে যাবেন, আপনাকে হাসপাতালে ভর্তি থাকতে হবে। সোজা কথা হচ্ছে যে জিনিসটা অল্পে ঠিক হইতে পারে সেটাকে অল্পতে ঠিক করা উচিত। স্টুডেন্ট প্রোটেস্টে যদি প্রথমে যেটা চাইছিল তারা যদি প্রথমেই করে দিত, আবু সাইদ মারা গেছে, প্রধানমন্ত্রী যদি একটু ক্ষমা চাইয়ে দিত সবার সামনে, পদত্যাগের চাইতে তো সেটা নিশ্চয়ই ভালো ছিল। তারা চাইছিল ক্ষমা চাইয়ে দিত, আর এই সেনাবাহিনী নামাইতো। কিন্তু সেনাবাহিনী দিয়ে যদি কোনো ছাত্র আন্দোলনকে থামাইতে চায়, সেটা এই ইতিহাসে এখন পর্যন্ত সম্ভব হয়নি সেনাবাহিনী দিয়ে ছাত্র আন্দোলন থামানো। যাই হোক, উনি এই সাধারণ জোটটাকে, সাধারণ প্রোটেস্টটাকে অনেক বড় করতে এক পরোক্ষভাবে সাহায্য করছে, এবং তার ফল হিসেবে আজকে ওনার পদত্যাগ করতে হয়েছে। এখন আজকে পদত্যাগের পরে অনেকে বিজয় উল্লাস, সবাই বিজয় উল্লাস করতেছে। এখন কি হিসেবে বিজয় উল্লাস করতেছে? প্রথমে আমিও রাস্তায় বেরোয় দেখছি প্রচুর মানুষ বিজয় উল্লাস করতেছে। তো প্রথমে ঠিক চিন্তা করলাম যে হয়তো বিজয় উল্লাস করতেছে, সব ঠিক হয়ে যাবে, কিন্তু একটা চিন্তা যে সবার আগে আমার মাথায় ঢুকছে, সেটা হচ্ছে হোয়াট নেক্সট, এর পরবর্তীতে কি হবে? প্রধানমন্ত্রী তো পদত্যাগ করছে, এর পরবর্তীতে কি হবে? কারা আসবে দেশে? একটা গল্প আজকে আমার মাথায় আসছে, একটু বলি। এটা জানি না আদতে এই গল্প কোথাও এক্সিস্ট করে কিনা, জাস্ট তারপর আমি একটু বলি। আমার আজকে হঠাৎই মাথায় আসছিল দুপুরের সময়, যে একটা মাঠ, বড় একটা মাঠ, সেই মাঠের ওই পাশ থেকে কিছু বাচ্চারা দৌড় শুরু করছে হাতে একটা বল নিয়ে। সেই বলটা মাঠের এই পাশে এসে যে বাক্স আছে সেই বাক্সের মধ্যে ফেলতে হবে। অনেকগুলো বাক্স আছে, ওই দিক থেকে কতগুলো বাচ্চারা আসছে তাদের হাতে বল নিয়ে, তাদের মাঠ পেরিয়ে এই পাশ পর্যন্ত আসতে হবে এবং এসে সেই বলগুলো বাক্সকে ফেলতে হবে।
এবং সেই মাঠ মোটেই সহজ মাঠ না। বাচ্চাগুলো একদমই ছোট ছোট, মাঠ বিশাল, তার মধ্যে কাঁটায় ভরা, আরো অনেক জীবজন্তু সেখানে আছে। তাদেরকে সবাইকে পার করে তারপরে আসতে হবে। প্রথমে তো মাঠের দুই পাশে যে লোকজন ছিল তারা মনে করছে যে এই বাচ্চাগুলো এই মাঠ ক্রস করতে পারবে না। দুই পাশের লোকেরাই বলছে, যে এক পাশের লোকেরা যে পাশ থেকে রওনা দিয়েছে তারা বলছে সামনে তো বিপরীত দলের ওই পাশের লোকেরা তোমাদের মারার জন্য রেডি হয়ে আছে। আবার এই পাশে যারা আছে তারা তো বলছে আসো আমরা দেখি তোমরা কত দূর আসতে পারো, মাঝখানে তো কত জঙ্গল জীবজন্তু আছে, তারাই তো তোমাদের খেয়ে ফেলবে, এ পর্যন্ত আসবে কেমনে। কিন্তু কোইন্সিডেন্টলি সেই বাচ্চাগুলো যেভাবে হোক মাঠের অর্ধেকটা পার করে, 1/3 পার করে ফেলছে। তাতে নিজেদের রক্ত ঝরছে, অনেককে বনের যে জন্তু জানোয়ার তারা খেয়ে ফেলছে, মেরে ফেলছে, কিন্তু তারপরেও বাচ্চাগুলো আসছে। এখন যখন 1/3 আসছে তখন এই যে মাঠের দুই পাশে চারপাশে যে লোকগুলো ছিল, যে বড় বড় নাম করা যে লোকগুলো ছিল, যে চিহ্নিত করা যায় অমুকে অমুক অমুকে অমুক, এই ধরনের যে লোকগুলো ছিল, তাদের যে পার্সোনালিটি সেটা গিরগিটির মতো বদলে গেছে। তারা কি করতে শুরু করলো, তারা দেখছে যে এই বাচ্চাগুলো তো শেষ পর্যন্ত যাবেই, তারা তো বাঁশকে বল ফেলবেই। তো তারা একটা বুদ্ধি করছে। তারা কি করছে, এই পাশে যে লোকগুলো ছিল বা দুই চারপাশে যে লোকগুলো ছিল তারা ওই ঘুরে এসে ওই বাস্কগুলো যেখানে রাখা সেখান থেকে একটু সামনে দাঁড়াইছে। হ্যাঁ, সামনে দাঁড়াইছে এবং ছাত্রদের বলতেছে তোমরা অনেক দূর থেকে আসছো, আমাদের হাতে এখন বলটা দাও, আমরা বাঁশকে ভরে দিই, তোমাদের এতটুকু আর কষ্ট করতে হবে না, অনেক কষ্ট করছো তোমরা, এখন বসো। বাচ্চাদের বলছে যে অনেক কষ্ট তোমরা করছো, এতটা দূর তোমরা পার হয়ে আসছো, একটু বসো, তোমরা পানি টানি খাও, তার মধ্যে আমাদের কাছে বলটা দাও, আমরা বাঁশকে ফেলে দেই, তোমাদেরই বল, তোমরাই আনছো, আমরা জাস্ট বাঁশকে ফেলে দেই। এবং বাচ্চাগুলো সেই তাদের হাতে বলগুলো তুলে দেয়, তারা বলগুলো নিয়ে সেই বাঁশকে ফেলে, বিজয়ী হয়, পুরস্কৃত হয়, এবং সেই পুরস্কারের উপর ভর করে সেই বাচ্চাদেরকে বিশ্রামে রেখে, তাদেরকে সান্ত্বনায় পানি খাওয়াতে রেখে তারা পুরস্কারের উপর ভর করে আবার অনেক দূর এগিয়ে যায়। সেই লোকগুলো আর পেছনে রেখে যায় সেরকম ঘন ঘন কাটা জঙ্গল, আরো অনেক হিংস্র জীবজন্তু জানোয়ার। এরপরে যখন পানি খাওয়া শেষ হলে, বিশ্রাম শেষ হলে, বাচ্চাগুলো দেখে যে আমাদের বলতো তারা ফেলাইছে বাস্কের মধ্যে, তারা ফেলাইয়া তার যে পুরস্কার সেগুলো নিয়ে তারা আবার অনেক দূরে এগিয়ে গেছে। তখন সেই বাচ্চাগুলো কি হয়, তাদের মনোবল ভেঙে যায়, তারা হতাশায় ভোগা শুরু করে। এবং শুধুমাত্র তারা না, তাদেরকে দেখে ওইখানে যত বাচ্চারা থাকে বা তাদের নেক্সট জেনারেশন তারা সবাই ওই একটা ঘটনা দিয়ে মনে করে যে এরকমই তো হয়, এরকমই তো হয়। এর ফলে কি হয়, পরবর্তী যত জেনারেশন জন্মায় তাদের সবাই ওই মেরুদণ্ডহীনই হয়। তারা সবাই ওই ধারণা নিয়েই জন্মায় যে আমরা মাঠ যদি পার করতেও পারি তাহলে বাস্কেটবল ফেলতে পারবো না। এরপর হয়তো 100 বর্ষ পরে, 100 বছর পরে গিয়ে আবার কিছু মেরুদণ্ড যাদের আছে এরকম বাচ্চা জন্মগ্রহণ করে, তারা ইতিহাস থেকে শিক্ষা নেয় যে আমরা বল আর কারো হাতে দিব না, শেষ পর্যন্ত গেলে আমরাই নিয়ে যাব, তখন তারা পারে। কিন্তু যদি এমন হয় যে সেই 100 বর্ষ অপেক্ষা না করে তাদের জন্য আরেকটা জেনারেশন, কয়েকটা জেনারেশন পরে আসবে, তাদের জন্য অপেক্ষা না করে যদি এই বাচ্চাগুলো একটু বিশ্রাম না নিত বা সান্ত্বনায় না ভুলতো, তাহলে সেই 100 বর্ষ অপেক্ষা করা লাগতো না, বা 100 বর্ষ পরে যেটা হওয়ার ছিল সেটা এখনই হতো। আমার আওয়াজ কম, যদি আমার আওয়াজ হইতো তাহলে সেই যে বাচ্চাগুলো তাদের কানে পৌঁছানোর চেষ্টা করতাম যে তোমরা বলগুলো অন্তত কারো হাতে দিও না, কিন্তু আমার আওয়াজ সে পর্যন্ত যাবে না। আজকে প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন, একটা কোটা বিরোধী আন্দোলন, একটা হাইকোর্টের আইন, সেটার বিরুদ্ধে একটা আন্দোলন। সেই আন্দোলন, আমি বললাম না, সেই জ্বরকে যদি একটু হালকা নাপা খাইতো সে, বা একটু তিতাও খাওয়া লাগতো, জ্বর হইলে আমাদের গ্রামে এই যে বাসক পাতা দেয় না খাইতে, আমাদের তো ছোটবেলা বাসক পাতা দিত, সেটা তো খাইতে মোটেও ভালো না, বিচ্ছিরি স্বাদ, কিন্তু খাইলে তো জ্বরটা সেরে যায়। যদি প্রধানমন্ত্রী আমার মনে হয় যদি একটু বাসক পাতাটা খাইতো, সেই তিতাটুক সহ্য করতো, তাহলে হয়তো এই পরিস্থিতি আসতো না। জ্বরটাকে সে অনেক বড় একটা অসুখে রূপান্তরিত করতে সাহায্য করছে। আর আজকে
মানুষ যারা উল্লাস করতেছে, ফেসবুকে যারা স্বাধীন দেশ লিখতেছে, তাদের মধ্যেও বা যারা এই উল্লাস করতেছে আজকে রাস্তায় বেরোয় দেখলাম, সবাই কি প্রধানমন্ত্রীর বিরোধী ছিল? মোটেই না। চেহারা দেখলেই বোঝা যায় যে কে কি ছিল আর আজকে কি হয়ে তারা আসছে। আজকে তারা আবার আজকের যে সমুদ্র, আজকের যে ঢেউ, সেই ঢেউতে মিলে যাচ্ছে। কত মানুষ আছে দেখেন যারা আজকে লিখছে স্বাধীন বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতার শুভেচ্ছা। একটু ফেসবুকগুলো ঘাটেন, তাদের আইডি দেখেন। কেউ লেখছে স্বাধীন বাংলাদেশে কনগ্রাচুলেশন জানাইছে, অথচ তার আইডি ঘাটলে দেখা যায় একসময় সে লেখা ছিল আমরা ছাত্রলীগ পরিবার। কেউ আর বিএনপির স্লোগান দিতেছে যে মানে শেখ হাসিনা পদত্যাগ করছে তার মানে বিএনপি সরকার ক্ষমতায় এসে যাবে। কেউ আবার জামাত শিবির বলতেছে, কেউ চরমনাই বলতেছে। যারা আজকের আগেও ছাত্র আন্দোলন করছে, ছাত্র আন্দোলনকে সাপোর্ট করি, ছাত্র আন্দোলনের পক্ষে আছি, প্রধানমন্ত্রী পদত্যাগ করার পরে তাদের যে সেই রূপ সেটা পুরো পাল্টাই গেছে। তারা এখন বলতেছে জামাত শিবির দেশ চালাবে, বিএনপি দেশ চালাবে, চরমনাই দেশ চালাবে। আবার সাথে একটু ছোট করে লিখেও দেয় অনেকে যে জামাত শিবির, জামাত, বিএনপি, চরমনাই, ছাত্র সমাজ দেশ চালাবে। যারা ছাত্র আন্দোলন করতে নামছিলেন, যে সমন্বয়করা আছেন, তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি এইটাই চেয়েছিলেন? আমি জানি আমার প্রশ্নের উত্তর আপনারা দিতে বাধ্য না। 9 দফা থেকে কেন 1 দফায় চলে আসছেন সেটাও একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। 9 দফা থেকে সরাসরি 1 দফায় আসলেন, এরপরে 1 দফা তো আপনাদের পূরণ হয়ে গেল, এরপরে কি করবেন? আমি আপনাদের পক্ষে ছিলাম, এখনো আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে শেষ সময় এসে যদি হাল ছেড়ে দেন, আপনি যে কষ্টটা অর্জন করে আনছেন বা যে স্বাধীনতা আজকে বলতেছেন, সেই স্বাধীনতা অর্জন করে যদি কারো হাতে সেটা তুলে দিতে হয় আপনাকে, তাহলে যে কষ্টটা করছেন, যে রক্তক্ষয় হয়েছে, তার মূল্য কোথায়? আপনি দৌড়ে জিতছেন, সেই জিতে একটা ট্রফি অর্জন করছেন, এখন সেই ট্রফিটাকে আপনি ধরে রাখতে পারলেন না, সেই ট্রফিটাকে আপনাকে অন্য কাউকে দিয়ে দিতে হলো। এই জিনিসটা আপনার আগে মাথায় আসে না যে আমরা যদি জিতি, আমরা যখন জয়ী হব, তখন সেই ট্রফিটা, সেই জয়ের ট্রফিটা আমরা কি করব? এই জিনিসটা কেন আপনারা আগে মাথায় রাখেন নাই? আপনাদের মাথায় রাখা উচিত ছিল একটা দেশ চালাতে বিউরোক্র্যাটস লাগে, বাইরের দেশগুলোর সাপোর্ট লাগে, সেই সরকারের সম্পর্ক লাগে। এখন কয়টা বাজে জানি না, 8:30 হয়তো বাজে। এর মধ্যে ফেসবুকে অনেকগুলো খবর আসছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় হিন্দুদের ঘরবাড়ি ভাঙা হচ্ছে, মন্দির ভাঙা হচ্ছে, মন্দিরে আগুন দেওয়া হচ্ছে। ফেসবুকে প্রচুর যারা অন্তত সচেতন আছে, আমার ফ্রেন্ড লিস্টে যারা একটু সচেতন শিক্ষিত মানুষ, আবার লিখতেছে যে নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ দেশ চাই। কারণ এরা আগেই বুঝে গিয়েছিল এবং যে জিনিসটা সবাই বুঝতে পারছিল যে যতই ছাত্র আন্দোলনের পক্ষে মানুষ ছিল, তখন তাদের সামনে একটা বিরোধী পার্টি ছিল, একটা শত্রু হিসেবে তারা শেখ হাসিনাকে দেখছে যে এই শত্রুর বিরুদ্ধে যখন লড়াই করছে তখন সবাই এক। এই শত্রুর বিরুদ্ধে যখন লড়াই করছে, তখন এই ছাত্র আন্দোলনের মধ্যে কেউ হিন্দু, কেউ মুসলমান তার দিকে তাকায় নাই, তখন সবাই এক ছিল। কিন্তু আজকে বিজয় উল্লাস করার পরে যখন আমি বের হয়েছি রাস্তায়, আমার বউ বের হয়েছে রাস্তায়, অন্য কোনো হিন্দু নাই, অফকোর্স কারো হাতে শাঁখা সিঁদুর নাই, সবাই আমাদের দিকে এলিয়েনের মতো তাকাচ্ছে যেন আমরা এলিয়েন। আর পুরো রাস্তায় লাখো মানুষের মধ্যে হয়তো আর একজন মহিলাকে দেখছি যিনি তার মেয়েকে নিয়ে আসছেন, তিনি একজন হিন্দু ছিলেন। তাদের দলেও কেউ নেই, আমাদের দলেও কেউ নেই, আমরাও দুজন একা, তারাও দুজন একা। এখন আমাদের দিকে কেন তাকাচ্ছে এভাবে? যখন আন্দোলনে ছিলাম তখন তো তাকান নেই, তখন তো আপনাদেরও দেখা যায় না। আজকে যে অকথ্য একটা মানে একটা কি বলবো, একটা সবচেয়ে নিচু লেভেলে যে স্লোগান দিচ্ছেন, যারা আন্দোলন করে আপনাদেরকে এই স্লোগান দেওয়ার
মতো জায়গায় আনছে, তাদের শিক্ষা লেভেলটা জানেন? তাদের মুখ থেকে কখনো এই ভাষা বের হবে? এবং এই প্রশ্নটা সমন্বয়ক যারা ছিল তাদের কাছেও। আমরা আন্দোলন করে, একটা শান্তিপূর্ণ আন্দোলন করে এমন একটা জায়গায় আনলাম, আর সেই জায়গায় এসে মানুষ যখন এইরকম নিচু ভাষা ব্যবহার করে বিজয় উল্লাসে, এদেরকে কিভাবে আপনি ঠিক করবেন? এখানে হচ্ছে একটা কথা ছিল না যে আপনি একজন ছাত্রকে মারবেন 10 জন আসবো, 10 জনকে মারবেন 1000 জন আসবো, হাজির হব আমরা ছাত্ররা। এই জুলুমকারীদের ক্ষেত্রেও কিন্তু একই। আপনি একজন জুলুমকারীকে খতম করবেন, 10 জন জুলুমকারী এসে আপনার সামনে হাজির হবে। আপনি 10 জন জুলুমকারীকে খতম করবেন, 1000 জন জুলুমকারী আপনার সামনে এসে হাজির হবে। আপনার জুলুমকারী কে না? আপনার অফিসের বস সে জুলুমকারী না? সে জুলুম করে না আপনার উপরে? বিশেষ করে যারা আমাদের মতো এই যে দোকানে চাকরি করি, তারা আপনার উপর জুলুম করে না? আপনার যারা দোকানে চাকরি করেন, আপনাদের টাইম কত? কোন টাইমে দোকানের, আপনাদের নির্দিষ্ট কোনো টাইম আছে যে এই টাইমে আমার অফিস ছুটি? আপনাদের নির্দিষ্ট কোনো মানে এরিয়া আছে বা নির্দিষ্ট কোনো একটা পার্ট আছে যে এই পার্টেই আপনার কাজ? নাই। আপনারা জুলুমের শিকার না? দোকানের কর্মচারীরা জুলুমের শিকার না? এই ধরনের যত কোম্পানি আছে সেগুলোর মানুষ জুলুমের শিকার না? সবাই জুলুমের শিকার। আর এই দেশে হচ্ছে জুলুম করতে পছন্দ করে মানুষ। টাকা পয়সা হইলেই, একটু বড় হইলেই সে জুলুমকারীদের জুলুম করতে পছন্দ করে। এই দেশের সিস্টেমটাই হচ্ছে আমার নিচে যে মানুষগুলির শব্দ হচ্ছে, আমার নিচে যে মানুষগুলো আছে তাদেরকে আমি পায়ের তলায় দাবাই রাখবো যেভাবে হোক, আর আমার উপরে যে মানুষগুলো আছে তাদের পায়ের তলায় আমার মাথা রাখবো। এই অ্যাটিটিউড বাদ দিতে হবে। প্রোটেস্টের সবচেয়ে শেষ যে ধাপ, সেটা হচ্ছে গণভবনের মধ্যে প্রবেশ করা। যে কোনো দেশেই প্রোটেস্ট শেষ হয় যদি কোনো দেশের যে প্রধানমন্ত্রী হোক বা ডিক্টেটর হোক, তাকে যখন প্রোটেস্টাররা, দেশের মানুষরা গদি থেকে নামায়, তখন তাদের শেষ ধাপ হচ্ছে তার যে বাসভবন, সেই বাসভবনের মধ্যে প্রবেশ করা। সেখানে প্রবেশ করা মানে তার মানে বাসভবন থেকে তাকে বিতাড়িত করা। তার আগেই দেখা যায় যে সে কোনোভাবে দেশ ছেড়ে চলে যায়। এটাই হচ্ছে একটা প্রথার মতো জিনিসটা। সব দেশে একই সিস্টেম, যে যখন পদত্যাগ করতে বাধ্য হয় জনগণের চাপে, তখন এই জিনিসটাই হয়। বাংলাদেশেও হয়েছে। বাংলাদেশের মানুষ, প্রোটেস্টাররা সেখানে গেছে, লুট জিনিসগুলো নিয়ে আসছে, যে যা পাইছে, মাছ, মুরগি, ল্যাব, কম্বল, লাগেজ, টিভি, শাড়ি, বেনারসি, টেবিল, চেয়ার, যে যা পাইছে নিয়ে আসছে। এখন এগুলো বললে এগুলো জনগণের জিনিস, সেই জন্য জনগণ নিয়ে আসছে। এটা হচ্ছে একটা কাউন্টার। এখন যদি উল্টা কাউন্টার দেয়, তাহলে জনগণের জিনিস তো সবই তো জনগণের। সংবিধানে, বাংলাদেশ সংবিধান অনুযায়ী যদি সংবিধান পড়ে থাকেন, তাহলে সেখানে লেখা আছে এই দেশের সকল সম্পত্তির মালিক হচ্ছে জনগণ। তাহলে জনগণ তো রাস্তার ল্যাম্পপোস্টারও মালিক। সেটা কেন আপনি নিয়ে নেন না? বা সেটা যদি কেউ নিয়ে নেয়, তখন তাকে চোর কেন বলা হয়? আপনি তো রাস্তার পাশে যে ডাস্টবিনটা থাকে সেটারও মালিক আপনি। সেটা যখন নেয় তখন চুরি কেন বলা হয়? রাস্তার মধ্যে যে রেলিংটা লাগানো থাকে সেটার মালিকও তো আপনি। সবকিছুর মালিক তো জনগণ। গণভবনের মধ্যে আপনি গেছেন, ভালো কথা, আপনারা গেছেন, কিন্তু আপনারা গেছেন, গিয়ে জিনিসগুলো নিয়ে আবার সাথে সাথে চলে আসছেন। তাহলে আপনাদের উদ্দেশ্য ছিল কি? মানে এতটুকুই যে গণভবনের মধ্যে যাব, যা যা পাই, যে যা পারি নিয়ে চলে আসবো, এটুকুই কি ছিল উদ্দেশ্য? যদি সেটা আপনার সম্পদ হয়, তাহলে আপনি কেন সেখানে থেকে গেলেন না? আপনি কেন পরবর্তীতে কি হবে, কিভাবে দেশ চালাবেন, সেটা ওখানে বসে কেন আপনি সেটা ওখানে বসে ঠিক করলেন না? কেন আপনি তার আগেই ছেড়ে গেলেন? আপনার কাছে একটা মুরগি, একটা লাগেজ, একটা শাড়ি, এই আন্দোলন, পুরো আন্দোলনের জন্য সবকিছু। সেই আবু সাইদ, মুগ্ধ, আরো রিয়ার মতো হাজারো
বা শয়ে শয়ে মানুষ আছে যারা মৃত্যুবরণ করছে এই আন্দোলনে, তাদের প্রাণের মূল্য হয়েছে এই একটা লাগেজ, ডিওরের একটা লাগেজ বা একখান বেনারসি শাড়ি বা একটা চেয়ার। এই আপনি কি আন্দোলন করতে গেছেন এই জিনিসটা আনতে গণভবনের মধ্যে? আমার কথা পছন্দ হবার না, জানি অনেকেরই পছন্দ হবে না। আমি বললাম না আমাকে কেউই পছন্দ করে না, আর আমি চাই না আমাকে কেউ পছন্দ করুক। কারণ যখন এক পক্ষ পছন্দ করা শুরু করবে তখন আমি খারাপ। গুলি শব্দ হচ্ছে, দুই পক্ষের মধ্যে যখন এক পক্ষ আমাকে পছন্দ করা শুরু করবে বা এক পক্ষ গালি দেবে আর এক পক্ষ পছন্দ করবে, এই ধরনের জায়গায় যখন যাব তখন আমি সবচেয়ে খারাপ। আমি নিজেই বুঝবো যে তখন আমি খারাপ হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত দুই পক্ষই গালি দেবে অথবা দুই পক্ষই ভালো বলবে ততক্ষণ পর্যন্ত আমি ঠিক আছি। আপনারা থাকতেন সেখানে গণভবনের মধ্যে, সবশেষ পরিস্থিতি কি হয় নেক্সট। আপনি তো একজনকে নামাইছেন, দেশের প্রধানকে নামাইছেন, তা আপনি ওইখানে থেকে কেন আরেকজন দেশ প্রধান নির্বাচিত করে আসলেন না? প্রশ্নের জবাব দিবেন এটার? কি জানি, গুলির শব্দ হচ্ছে বাইরে, রাখি, একটু সিচুয়েশনটা দেখতে হয়, পরিবার নিয়ে থাকি তো।